আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান বিশিষ্ট গাদ্দার এবং কৃতজ্ঞ জেনারেল ওয়াকার খানের সামনে এই মুহূর্তে তিনটি পথ খোলা আছে। একটি হলো পদত্যাগ করে সসম্মানে চলে যাওয়া, আরেকটি হলো ক্ষমতা গ্রহণ করা, এবং তৃতীয়টি হলো এর কোনো কিছু না করেই অপেক্ষা করা এবং বিচারের মুখোমুখি হয়ে জেলে যাওয়া। জেনারেল ওয়াকারের সামনেও একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। প্রথমে আসুন তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে একটু কথা বলি। আহ, বেশ কিছু তার সিনিয়র অফিসার তার সাথে মিটিং করেছে, দেখা করেছে, এবং তারা তাকে এই পরামর্শটি দিয়েছে যে স্যার, আপনি যদি এভাবে না চালাতে পারেন, যেভাবে দেশের সমস্যা হচ্ছে, যেভাবে আর্মি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার উচিত হবে এই মুহূর্তে পদত্যাগ করে জুনিয়র কাউকে দায়িত্ব দিয়ে, যার পরবর্তী যিনি আছেন তাকে দায়িত্ব দিয়ে চলে যাওয়ার। এই অপশনটির শুনে তিনি কিছু বলেননি, কিন্তু কিন্তু তিনি কিছু হোমওয়ার্ক করেছেন। তিনি বিদেশের দু একটা দেশে তার পরিচিতদের কাছে খোঁজ নিয়েছেন যে সেই দেশে যাওয়ার ব্যাপারে কেমন হবে, সেখানে বাড়ি ভাড়া কিরকম, সেখানে মান্থলি লিভিং এক্সপেন্সেস কিরকম। এই খবরগুলো তিনি নিয়েছেন বলে আমি একটি সূত্র থেকে নিশ্চিত হয়েছি। একটি পশ্চিমা বিশ্বে তিনি 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসাও নিয়ে রেখেছেন সপরিবারে। সুতরাং এটা এটা হবে সবচেয়ে সম্মানজনক পরিণতি এবং প্রস্থান। এর বাইরে দ্বিতীয় যে অপশনটি বলেছিলাম, যে তিনি চাইলে সেনাবাহিনী সামরিক শাসন জারি করে কিংবা আর্মি ব্যাক একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা কোনো একটা ফর্মে গভর্নমেন্ট তৈরি করার সুযোগ ছিল। কিন্তু জেনারেল ওয়াকার এখন কি চাইলেও সামরিক শাসন জারি করতে পারবেন কিংবা আর্মি ব্যাক একটি সরকার গঠন করতে পারবেন কিনা? আর্মি ব্যাক সরকার গঠনের বিষয়টি এখানে আরো অনেক স্টেক হোল্ডার্স থাকবে, সেটি হয়তো করতে পারেন, কিন্তু তিনি চাইলেই আর ক্ষমতা গ্রহণ করতে পারবেন না। তিনি একটা সময়, এটা সত্যি কথা, যে গত বছরের জুলাই আগস্টের যে সামরিক এবং জঙ্গির সম্মিলিত অভ্যুত্থান, সেখানে তিনি একটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এবং তার সমর্থন ছাড়া, তার নেতৃত্বাধীন সেনাবাহিনীর সমর্থন ছাড়া ওই জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি সফল হতো না। যাই হোক, পরবর্তীতে তিনি জাতির সামনে ত্রাণকর্তা হিসেবে উপস্থিত হয়েছেন, বলেছেন দেশবাসীর জানমালের আহ, রক্ষার দায়িত্ব তিনি নিলেন, কিন্তু তিনি তেমন কিছুই করেননি। তারপরে তার উপরে একটা আস্থা রেখেছিল দেশের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল, পক্ষের বিপক্ষের রাজনৈতিক দল। কিন্তু সেই জায়গা থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন, পারেননি সেখানে রাখতে। সর্বজন গ্রাহ্য একজন সেনা প্রধানের যে অবস্থান তার ছিল, সেটি এখন নেই। তো যদি আমি উপমা দিয়ে বলি, তাহলে বলা যায় যে এক সময় তিনি ড্রাইভিং সিটে ছিলেন ঠিকই, কিন্তু পরবর্তীতে তিনি হেল্পারের জায়গায় চলে আসছেন, এবং যে কোনো সময় তাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই হেল্পারের ওই বাসের দরজা দিয়ে বাইরে ফেলে দেওয়া হতে পারে। সুতরাং হি হ্যাজ লস্ট হিজ পজিশন, যে একটা ভালো অবস্থান ছিল সেটা এখন নেই। তৃতীয় অপশন হলো যে, যেহেতু সেনাবাহিনীর একবার বিচার শুরু হয়ে গেছে এবং সেটা মিলিটারি আইনে না হয়ে বেসামরিক আদালতে হচ্ছে, বিশেষ করে আইসিটির মতো একটি অবৈধ আদালতে হচ্ছে, যার যার আদৌ আইনি কোনো এখতিয়ারই নাই এই বিচার কার্যক্রম পরিচালনা করার, কিন্তু তারা গায়ের জোরে অবৈধ অধ্যাদেশ জারি করে এই কাজগুলো করছে। তো সেই তালিকা আরো দীর্ঘ হবে বলেই ধারণা করা হচ্ছে, এবং সেই দীর্ঘতর তালিকার এক সময় জেনারেল ওয়াকার খানের নামও থাকবে। সুতরাং এই তিনটা আহ, সম্ভাব্য পরিণতির দিকে আরো কিছু কথা আছে। যে আমি আগেই বলেছিলাম যে জামাত ইসলামের একটি মিটিং এ তাকে মুনাফেক বলা হয়েছিল। আমরা যতদূর জানি, ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি জামাত মাইন্ডেড হিসেবেই কিন্তু সেনাবাহিনীতে কাজ করেছেন। তিনি যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন, স্নেহভাজন ছিলেন, এবং তার কথাবার্তা, তার বিরুদ্ধে যত গোয়েন্দা রিপোর্ট শেখ হাসিনার কাছে গিয়েছে, সেখানে অনেক জায়গায় উল্লেখ করা ছিল তিনি জামাতের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আওয়ামী লীগ সরকার
তাকে সেনা প্রধান করবার আগে সেটি আমলে নেননি, কিন্তু পরবর্তীতে গত বছরের 5ই অগস্ট থেকে তিনি একদম ওপেন বারবার প্রমাণ করছেন যে তিনি আসলে জামাতেরই। তো জামাত ইসলামী এখন জেনারেল ওয়াকার খানের ব্যাপারে পুরো দুই ভাগে বিভক্ত। একদল মনে করছেন যে আম, তার বিচার হওয়া উচিত, সে যা যা করেছে গত বছর জুলাই আগস্টে তার যে ভূমিকা, পরবর্তীতে যে ভূমিকা, তার কারণে তাকেও আইসিটিতে বিচার করা উচিত। জামাত ইসলামের আরেক অংশ মনে করছেন যে না, তার সহায়তা নিয়েই আমরা এই জুলাই আগস্টের অভ্যুত্থান সফল করেছি, তথা তাদের ভাষায় এটা একটা আন্দোলন সফল হয়েছে। তো সেই জন্য তার বিরুদ্ধে আমাদের এত রূঢ় হওয়া উচিত হবে না, যেহেতু তার সহায়তা নিয়ে আমরা আজকে আন্দোলনে বিজয়ী হয়েছি, আজকের এই অবস্থানটা পেয়েছি, সুতরাং তাকে তার কিছু ভুল ত্রুটি থাকলেও সেটা ক্ষমা করে দেওয়া উচিত। সো জামাত তার ব্যাপারে বিভক্ত হয়ে আছে। তার ব্যাপারে প্রতিবেশী রাষ্ট্র ভীষণ ক্ষুব্ধ। আপনারা ইতিমধ্যে জানেন যে তাকে 7 দিন সময় দেওয়া হয়েছিল, বলেছিল যে 7 দিনের মধ্যে আপনি এই সমস্যাগুলো যে সমাধান না করতে পারেন সেক্ষেত্রে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। তো তিনি 7 দিনের জায়গায় 10 দিন সময় চেয়েছেন। এরপরে তার ভারতের সেনা প্রধানের সাথে কথা হয়েছে বলে আমি শুনেছি, এবং সেনা প্রধান তাকে স্মরণ করিয়ে দিয়েছেন এই পুরো বিষয়টা। জেনারেল ওয়াকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে তিনি সেনা প্রধান হিসেবে তার যে দায়িত্ব 3 বছরে সেটি পরিপূর্ণভাবে পালন, মানে সেই দায়িত্ব পালন করে তিনি অবসরে যেতে চান। হ্যাঁ, এবং এর জন্য তিনি যা যা করার দরকার, যা যা সহায়তা করা দরকার সেটি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ভারতীয় সেনা প্রধান তা এই কথাটি বিশ্বাস করেননি। তিনি সবাইকেই প্রতিশ্রুতি দেন, তিনি সব নৌকায় পা রাখেন। তার মনের ভেতরে জামাত থাকলেও তিনি যখন আওয়ামী লীগ সভানেত্রীর সাথে কথা বলেন, তিনি যখন ভারতের সেনা প্রধানের সাথে কথা বলেন, কিংবা এই মাইন্ডেড লোকজনের সাথে কথা বলেন, তখন তিনি এমন ভাব করেন যে তিনি তাদের জন্য নিবেদিত প্রাণ। যেটা আমি সেই বলছি যে একজন প্রাক্তন সেনা কর্মকর্তা বলেছিলেন বারবার। আমি যখন জেনারেল ওয়াকার খানের সাথে সম্পর্কে বলি, ওই লাইনটা মাথায় আসে যে সে খুব ভালো নাটক করতে পারে। তো জেনারেল ওয়াকার খানের নাটকের এখন আর তেমন দর্শক পাওয়া যাচ্ছে না, সবার কাছে তার চরিত্রটি উন্মোচিত। বরং এখন যদি সে ভারতের দেওয়া তালিকা অনুযায়ী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু তার বিরুদ্ধে ভারতও সক্রিয় হয়ে যাবে, এবং সে যে জঙ্গিদের বিরুদ্ধে এই 10 দিনের মধ্যে কিছু করতে পারবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। যদি সে করে সেটা হবে মিরাকল। হ্যাঁ, কারণ জঙ্গিদের উপরে ভর করে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় আজকের এই বাংলাদেশ, আজকের এই ইনুসের অবৈধ রেজিম। সো এখানে জঙ্গিদের চাইলেই মোকাবেলা মানে মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো এই জায়গাটা অলরেডি জটিল হয়ে গেছে। আর ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এখন যুদ্ধ করতে 50 লাখ লোক লাগে না। যেমন নিউ ইয়র্কে জামাতের নায়েবে আমির ডক্টর তাহের বলেছিলেন যে 50 লাখ লোক, তার অর্ধেক ভারত থেকে যারা আসবে ঘোড়ায় চড়ে তাদের ঠেকায় দিবে। তো এখন তো আর যুদ্ধ আসলে ঘোড়ায় চড়ে 50 লাখ লোক হয় না, এখন তো বোতাম টিপে যুদ্ধ হয়। একজন বিজ্ঞানী বলেছিলেন যে পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এবং সেখানে অবশ্যই পারমাণবিক বোমা ব্যবহার হবে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শেষে পৃথিবীর সভ্যতা প্রায় ধ্বংস হয়ে যাবে, এবং সেখানে তখন পাথর ছাড়া আর কোনো যুদ্ধাস্ত্র অবশিষ্ট থাকবে না। তো সেই রকম একটা জায়গায় বাংলাদেশ যদি স্বপ্ন দেখে, জামাত ইসলামের মতো মধ্যযুগীয় একটি দল যদি স্বপ্ন দেখে যে তারা জামাতে এই ঘোড়ায় চড়ে যুদ্ধ করে জিতবে, এবং যেহেতু জামাতের সাথে জেনারেল ওয়াকার লিঙ্ক, সুতরাং এই বিষয়গুলো আসলে কাজ করছে না। সুতরাং ভারত এবার খুব স্পষ্টভাবে জেনারেল ওয়াকার খানকে জানিয়ে দিয়েছে যে আপনারা প্রায় বলেন যে ভারত বাংলাদেশকে কন্ট্রোল করে, শেখ হাসিনা সরকারকে কন্ট্রোল করতো, এগুলো কোনোটাই সত্যি না। ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতি বরাবরই শ্রদ্ধাশীল ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে এবং ভারতের প্রতি হুমকি হয়ে উঠছে, সেক্ষেত্রে ভারতের অন্য রূপ আপনারা ভবিষ্যতে দেখতে পারেন। ঢাকায় হচ্ছে বিচার, রায় ঘোষণা হবে 1 ডিসেম্বর। কিন্তু ইস্যুটি ঢাকা থেকে লন্ডন পর্যন্ত কূটনৈতিক ও বিচারিক মহলে কাঁপন ধরিয়ে দিয়েছে। বিষয়টা এমন যেন ঢাকা ক্লাবের প্লট দুর্নীতির ফাইল হঠাৎ করে ওয়েস্টমিনিস্টারের কিচেনে গিয়ে পড়েছে। এই আলোচনার কেন্দ্রে রয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বা এমপি এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক।
তার বিরুদ্ধে বাংলাদেশের রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং সবচেয়ে নাটকীয় খবর হলো এই মামলার রায় ঘোষণা হবে আর মাত্র কয়েকদিন পর 1 ডিসেম্বর। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের শিরোনামে বলা হচ্ছে, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এই বিচারকে পরিকল্পিত ও অন্যায্য বলে নিন্দা জানিয়েছেন ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা। মজার ব্যাপার হলো, প্রতিবাদ জানানো এই দলে টিউলিপের প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির বিচার সচিবও আছেন সাবেক টরি অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভ সহ হাই প্রোফাইল বেশ কয়েকজন আইনজীবী। ব্রিটিশ এই আইনজীবী দলটি যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবেদ ইসলামকে লেখা চিঠিতে গুরুতর অভিযোগ এনে বলেছেন, বাংলাদেশের টিউলিপ সিদ্দিকের আইনজীবীকে গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং ওই আইনজীবীর মেয়েকে হুমকি দেওয়া হয়েছিল। দর্শক, দ্রুত গতির বিচারিক প্রক্রিয়া, লন্ডনের নামকরা আইনজীবীদের প্রতিবাদ আর টিউলিপের রাজনৈতিক হয়রানির অভিযোগ সব মিলিয়ে ব্যাপারটা বেশ জমজমাট হয়ে উঠেছে। প্রশ্ন হলো, কেন এই রায় এত দ্রুত নেওয়া হচ্ছে? দর্শক, কল্পনা করুন আপনি লন্ডনের সিটি মিনিস্টার, মানে কিছুদিন আগে ব্রিটেনের অ্যান্টি করাপশন বা দুর্নীতি বিরোধী দপ্তরের মন্ত্রী ছিলেন, আর হঠাৎ একদিন শুনলেন সুদূর বাংলাদেশে, যাকে আপনি একটি বিদেশি দেশ মনে করেন, সেখানে আপনার বিরুদ্ধে বিশাল দুর্নীতির মামলার চার্জশিট রেডি। মনে হতে পারে এটি যেন কোনো হলিউড অ্যাকশন মুভির প্লট। টিউলিপ সিদ্দিক এই বিষয়টিকে বলছেন তিনি সেই কাফকাস্ক দুঃস্বপ্নে বা কাফকাস্ক নাইটমেয়ারে আটকে আছেন। টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের নির্বাচিত এমপি, লেবার পার্টির নেত্রী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠজন। আর অন্যদিকে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ভাগ্নি। বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো, ঢাকার অদূরে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় জানা যাবে আগামী 1 ডিসেম্বর। যুক্তিতর্ক উপস্থাপন শেষে 25 নভেম্বর ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম রায়ের এদিন ধার্য করেন বলে দুদকের আইনজীবী তরিকুল ইসলাম জানিয়েছেন। দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের টিউলিপের বিরুদ্ধে আনীত অভিযোগটি হলো প্লট দুর্নীতি। বলা হচ্ছে, তিনি তার খালা শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে ঢাকা শহরের অভিজাত এলাকা পূর্বাচলে বা কূটনৈতিক অঞ্চলে নিজের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব এবং বোন আজমিনার জন্য সরকারি প্লট বাগিয়ে নিয়েছিলেন। এই মামলায় তিনি সহ 17 জনের বেশি অভিযুক্ত। এই মুহূর্তে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মনোযোগের কারণ হলো, এই মামলার রায় দেয়া হচ্ছে 1 ডিসেম্বর, আর টিউলিপ সিদ্দিক এখন লন্ডনে বসে এই বিচারের সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ তার অনুপস্থিতি বা ইন অ্যাবসেন্সিয়ায় বিচার চলছে। আর বাংলাদেশের প্রসিকিউশন তার জন্য চাইছে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। টিউলিপ এরই মধ্যে বহুবার ব্রিটিশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই ধরনের বিচারের প্রতিবাদ জানিয়েছেন, অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এমনকি গত জুনে যখন অধ্যাপক ইউনূস লন্ডনে গিয়েছিলেন, তখন তার সাথে সাক্ষাৎ করার জন্য চিঠিও দিয়েছিলেন। টিউলিপের দাবি হলো, বাংলাদেশ সরকারের আনা অভিযোগগুলো সম্পূর্ণ অযৌক্তিক এবং তিনি এই মামলার শিকার হয়েছেন কারণ তিনি তার খালা শেখ হাসিনা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের ব্যক্তিগত দ্বন্দ্বে কোলাটারাল ড্যামেজ। ব্যাপারটা অনেকটা এমন, দুজনের মারামারিতে বেচারা ভাগ্নের শখের কফির মগটাই ভেঙে গেল। বাংলাদেশের অধ্যাপক ইউনূসের সরকারের আনা মূল অভিযোগটি হলো ক্ষমতার অপব্যবহার। শেখ হাসিনার আমলে টিউলিপ সিদ্দিক নাকি তার প্রভাব খাটিয়ে রাজুকের প্লট নিশ্চিত করেছিলেন। অবশ্য বাংলাদেশে তার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন টিউলিপ। তিনি দাবি করেছেন তিনি ব্রিটিশ নাগরিক এবং তার আইনজীবীরা বলছেন তার বাংলাদেশি নাগরিকত্বের কাগজপত্র নকল বা জাল হতে পারে। কিন্তু বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন এসব মানতে নারাজ। তাদের দাবি, টিউলিপের নামে বাংলাদেশে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, ভোটার তালিকার নাম এবং একাধিক বাংলাদেশি পাসপোর্ট ছিল। যদি আদালতে এই প্রমাণ টিকে যায়, তবে কর্তৃপক্ষ তাকে আইনিভাবে তাদের এখতিয়ারভুক্ত নাগরিক হিসেবে অনুপস্থিতিতে বিচার করার বৈধতা পাবে। গত জানুয়ারি মাসে যখন টিউলিপের বিরুদ্ধে এই দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগগুলো অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে চাউর করা শুরু হয়, তখন তিনি স্টারমারের সরকার থেকে পদত্যাগ করেন। যদিও ব্রিটিশ সরকারের নৈতিকতা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস টিউলিপের বিরুদ্ধে কোনো বিধি ভঙ্গ করার দায়
খুঁজে পাননি। তবে লরি ম্যাগনাস বলেছিলেন টিউলিপের উচিত ছিল তার পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট খ্যাতির ঝুঁকি বা রেপুটেশনাল রিস্ক সম্পর্কে আরো সতর্ক থাকা। ম্যাগনাস তাকে নিয়ম ভাঙার দায় থেকে মুক্তি দিলেও সেই পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট খ্যাতির ঝুঁকির কারণে টিউলিপ সিদ্দিককে এখন ভুগতে হচ্ছে বলে মনে করেন। কিন্তু 1 ডিসেম্বর রায় ঘোষণার আগে টিউলিপের ইস্যুটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আবারও বড় হেডলাইন ইস্যু হয়ে গেল। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক্সক্লুসিভ এক খবরে বলা হয়েছে, ব্রিটিশ হাই প্রোফাইল আইনজীবীরা বিষয়টি নিয়ে চুপ করে বসে থাকার পাত্র নন। তারা লন্ডনে বাংলাদেশের হাই কমিশনারকে একটি কড়া চিঠি পাঠিয়ে এই বিচার প্রক্রিয়ার নিন্দা করেছেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের শিরোনামে বলা হচ্ছে, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রীর পরিকল্পিত বিচারের নিন্দা জানিয়েছেন শীর্ষস্থানীয় আইনজীবীরা। গার্ডিয়ানের এক্সক্লুসিভ এই সংবাদটিতে বলা হয়েছে, হাই প্রোফাইল আইনজীবীরা মনে করেন প্রাক্তন সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার বিচারের সময় মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। দর্শক, কড়া ভাষায় লেখা চিঠিতে স্বাক্ষর করা আইনজীবীদের মধ্যে আছেন টিউলিপের বিরোধী রাজনৈতিক দলের সদস্য সাবেক বিচার সচিব রবার্ট ব্যাকল্যান্ড কেসি এবং সাবেক টরি অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিপ। আরও আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী চেরি প্লেয়ার কেসি, ফিলিপ স্যান্ডস কেসি এবং জিওফ্রে রবার্টসন কেসি। এরা সবাই মিলে এই বিচারকে কৃত্রিম এবং পক্ষপাত দুষ্ট বলেছেন, মানে যাকে ইংরেজিতে বলা হয় কনটেম্পট অ্যান্ড আনফেয়ার। ব্রিটিশ নামকরা এই আইনজীবীদের পক্ষ থেকে তোলা মূল অভিযোগগুলো শুনলে মনে হবে এ যেন বাংলাদেশের বিচার ব্যবস্থা নয়, তৃতীয় বিশ্বের কোনো স্বৈরাচারী সরকারের কার্যকলাপের বিবরণ। ব্রিটিশ এই হাই প্রোফাইল আইনজীবীদের চিঠিতে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে। প্রথম অভিযোগটি হলো, ব্রিটিশ আইনজীবীরা বলছেন যে প্রক্রিয়ায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনিত অভিযোগের বিচার করা হচ্ছে সেটি মৌলিক অধিকারের লঙ্ঘন, কারণ টিউলিপ সিদ্দিককে তার বিরুদ্ধে আনা অভিযোগ বা সাক্ষ্য প্রমাণ সম্পর্কে জানানো হয়নি। দ্বিতীয় অভিযোগটি সবচেয়ে গুরুতর, সেটি হলো টিউলিপের আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে বলা হয়েছে, টিউলিপের পক্ষে নিযুক্ত একজন স্থানীয় আইনজীবীকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছিল এবং তার কন্যাকে হুমকি দেওয়া হয়েছিল। ফলস্বরূপ তিনি মামলা থেকে সরে আসতে বাধ্য হন। ব্রিটিশ আইনজীবীরা লিখেছেন, এই ধরনের প্রক্রিয়া কৃত্রিম এবং প্রসিকিউশন চালিয়ে যাওয়ার একটি পরিকল্পিত এবং অন্যায্য উপায়। তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে আইনি ব্যবস্থায় হস্তক্ষেপ ও ভীতি প্রদর্শনের একটি প্যাটার্নের প্রতিবেদনের সঙ্গে এটি মিলে যায়। ব্রিটিশ আইনজীবীদের আনা 3 নম্বর অভিযোগটি হলো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা। ব্রিটিশ আইনজীবীদের অভিযোগ, দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে মিডিয়ায় টিউলিপ সিদ্দিককে অভিযুক্ত করে বারবার মন্তব্য করছেন। ক্ষমতাধরদের এই ব্যাপক প্রচার নিরপেক্ষ বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন ব্রিটিশ আইনজীবীরা। টিউলিপ সম্পর্কে আইনজীবীরা তাদের চিঠিতে বলেছেন, যেহেতু তিনি যুক্তরাজ্যে থাকেন এবং যুক্তরাজ্যের নাগরিক, তাই তিনি স্পষ্টতই পলাতক নন। তিনি একজন নির্বাচিত সংসদ সদস্য, যার সাথে হাউস অব কমন্সে যোগাযোগ করা যেতে পারে এবং প্রকৃতপক্ষে তাকে প্রত্যর্পণ চাওয়ার উপযুক্ত কারণ থাকলে অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য বাংলাদেশে প্রত্যর্পণ করা যেতে পারে। চিঠিতে বলা হয়েছে, সমস্ত পরিস্থিতি বিবেচনা করে ব্রিটিশ আইনজীবীদের গুরুতর উদ্বেগ রয়েছে মিস সিদ্দিকের অনুপস্থিতিতে বিচার অন্যায্য, তার আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ নেই বা প্রকৃতপক্ষে কোনো সুযোগ নেই যে তার অনুপস্থিতিতে কোনো যুক্তি ছাড়াই তার বিচার করা হচ্ছে এবং এই প্রক্রিয়াটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যায্যতার মানদণ্ডের চেয়ে অনেক কম। আইনজীবীরা সুষ্ঠু বিচার এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষকে এই উদ্বেগগুলো সংশোধন করার আহ্বান জানিয়েছেন। দর্শক, ব্রিটিশ আইনজীবীদের প্রতিবাদ এটাই প্রমাণ করে এই রায় আন্তর্জাতিকভাবে সহজে গ্রহণযোগ্য হবে না, কারণ আইনজীবীরা বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ, আইনজীবীকে হুমকি এবং পক্ষপাতে সুস্পষ্ট অভিযোগ এনেছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই মামলাটিকে দেখছেন বাংলাদেশের বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিপক্ষকে নিষ্ক্রিয় করার হাতিয়ার হিসেবে ব্যবহারের একটি সাম্প্রতিক দৃষ্টান্ত হিসেবে। এখন প্রশ্ন হলো, 1 ডিসেম্বরের রায় যদি টিউলিপের বিরুদ্ধে যায় তবে তার পরিণতি কি হবে? প্রসিকিউটর মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে দোষী সাব্যস্ত হলে টিউলিপ সিদ্দিকের 3 থেকে 10 বছরের কারাদণ্ড হতে পারে। কিন্তু যেহেতু যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই, তাই তিনি যুক্তরাজ্যে সুরক্ষিত থাকতে পারেন। দর্শক, এই মামলার সবচেয়ে আলোচিত দিক হলো এর অস্বাভাবিক দ্রুততা।
প্লট দুর্নীতি বা অর্থ পাচারের মতো জটিল মামলা বাংলাদেশে সাধারণত বছরের পর বছর চলতে থাকে। সেখানে ক্ষমতাচ্যুত শেখ পরিবারের বিরুদ্ধে এই রায় আসছে একেবারে সুপারসনিক গতিতে। এই দ্রুততার পিছনে কি অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত আক্রোশ কাজ করছে, নাকি এটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ, সেই প্রশ্ন উঠছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ঘোরতর বিরোধী। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে ইউনূসকেও বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক মামলার সম্মুখীন হতে হয়েছিল, যদিও ক্ষমতায় আসীন হওয়ার পর রাতারাতি আদালত সেসব অভিযোগ খারিজ করে দেন। স্বাভাবিকভাবেই ক্ষমতার বদলের পর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সম্পর্ক কেমন হবে তা সহজেই অনুমেয়। দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে 6টি দুর্নীতির মামলার রায় অক্টোবর বা নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে। আইনজীবীদের অভিমত হলো এই তড়িৎ সময়রেখা বিচারিক প্রক্রিয়ার স্বাভাবিক গতির ইঙ্গিত দেয় না, বরং এটি একটি সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যের কারণেই হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা এবং সমালোচকরা মনে করছেন এই দ্রুত বিচার প্রক্রিয়াটি হলো রাজনৈতিক বিলুপ্তকরণের কৌশল, যাকে ইংরেজিতে বলা হয় পলিটিক্যাল লিকুইডেশন। প্রশ্ন হলো এর পেছনের কারণ কি? বিশ্লেষকরা মনে করেন গত 17ই নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আবার গত 12ই মে থেকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। কিন্তু নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চাপ বাড়ছে সরকারের উপর। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন খুব দ্রুত গতিতে প্লট দুর্নীতির সেসব মামলায় রায় দেওয়া হচ্ছে, যেগুলোতে মূলত শেখ পরিবারের সদস্যরাই মূল আসামি। এর অর্থ হলো যদি কোনো কারণে সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়, তাহলে ইতিমধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা হয়তো দেশে এসে আওয়ামী লীগের হাল ধরতে পারবেন না। তখন শেখ পরিবারের অন্য সদস্য, যেমন শেখ হাসিনার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয় দেশে এসে আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা জাগতে পারে। সেটি যাতে না হতে পারে সেজন্যই তড়ি ঘড়ি করে প্লট দুর্নীতির মামলাগুলো রায় দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন অনেকে। প্লট দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া অন্য 3টি মামলা, যেগুলোতে আসামি হলেন শেখ হাসিনা ও তার ছেলে এবং মেয়ে, সেই মামলাগুলোর রায় দেওয়া হবে 27 নভেম্বর। এমনকি দুদক কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশে স্থগিত থাকা টিউলিপের বিরুদ্ধে পুরাতন গুলশান মামলাটিও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। মনে হতে পারে বাংলাদেশের আদালত পাড়ায় সাধারণত ধীর গতিতে চলা বিচার এখন ইউনূস সরকারের অধীনে রেস ট্র্যাকের দ্রুততম ঘোড়ায় পরিণত হয়েছে, বিশেষ করে যখন প্রতিপক্ষ শেখ পরিবার। টিউলিপ সিদ্দিক মনে করছেন ঢাকা ও লন্ডনের এই ডামাডোল আসলে দুই মহরতী শেখ হাসিনা এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক রেষারেষির ফসল। এই রেষারেষিতে টিউলিপ সিদ্দিক এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে। রাজনৈতিক বিশ্লেষণে এটাকে প্রতিশোধের খেলা হিসেবেই দেখা হচ্ছে, যেখানে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে থাকা সরকার দুদককে ব্যবহার করে খুব তড়িঘড়ি করে বিচারিক দণ্ড নিশ্চিত করে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এবং শেখ পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ উঠে আসছে। এই পুরো পরিস্থিতিকে একটি পারিবারিক সোপ অপেরার সাথে তুলনা করা যায়, যেখানে দুই প্রধান চরিত্রের ব্যক্তিগত আক্রোশের মধ্যে ফেঁসে গেছেন শেখ হাসিনার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাগ্নি। অপেক্ষা শুধু 1 ডিসেম্বরের। দর্শক, 1 ডিসেম্বরের রায় যদি দোষী সাব্যস্ত হওয়ার পক্ষে যায়, তবে তা শুধু শেখ পরিবারের বিরুদ্ধে একটি আইনি দণ্ড হবে না, বরং বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলে দেবে, যা নিয়ে ব্রিটিশ আইনজীবীরা ইতিমধ্যেই সরব হয়েছেন। দেখা যাক এই রাজনীতির রসন ঠিক কি ফল নিয়ে আসে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দোহায় গেছেন। দোহা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ ষড়যন্ত্রের, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের মূল কেন্দ্র হচ্ছে দোহা। এই দোহার মাটি থেকেই বাংলাদেশকে কেটে কুটে চাষবাস করবার নানান রকম পরিকল্পনা শুরু থেকেই হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকে এবং এখন পর্যন্ত মূল কেন্দ্র। মার্কিন কর্মকর্তারা ওখানেই আসেন, ওখানেই থাকেন এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কিন্তু কাতারের দোহায়, এবং সেখান থেকে পরিকল্পনা হয় চারপাশ দিয়ে। এই খবরগুলো দিচ্ছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী আজকে একটি স্টোরি করেছে। সেই স্টোরি সূত্রে জানা যাচ্ছে যে খলিলুর রহমান কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট নম্বর QR639, এই ফ্লাইটে তিনি আজকে মঙ্গলবার 25 নভেম্বর দোহার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন এবং
ধারণা করা হচ্ছে যে মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করার পর আগামী 28 নভেম্বর শুক্রবার তিনি দেশে ফিরবেন। নর্থ ইস্ট নিউজ বলছে যে খলিলুর রহমান এর আগেও কাতারের দোহায় 3 বার সফর করেছেন। নর্থ ইস্ট নিউজের হাতে আসা সরকারি নথিতে দেখা গেছে যে খলিলুর রহমান 3 দিনের জন্য 25 থেকে 28 নভেম্বর দোহায় থাকবেন। দোহায় তিনি কাদের সাথে দেখা করবেন তা সঠিক রেকর্ডে না থাকলেও বাংলাদেশের নিরাপত্তা সূত্র জানিয়েছে তিনি সম্ভবত মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করবেন। সফরের অনুমোদনের আনুষ্ঠানিক আদেশ গতকাল 24 নভেম্বর জারি করা হয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দোহা সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে 19 নভেম্বর ভারতের রাজধানীতে দোভালের সাথে বৈঠকের আলোকে, যেখানে তারা আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু অংশে অবস্থিত শিবির থেকে পরিচালিত ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলির ক্রমবর্ধমান হুমকি। এই প্রসঙ্গে সূত্র জানিয়েছে যে ভারতীয় পক্ষ ভারত বাংলাদেশ সীমান্তে 2 থেকে 3টি বাংলাদেশি জেলায় কমপক্ষে 12টি শিবিরের উপস্থিতি সম্পর্কিত প্রমাণ সরবরাহ করেছে খলিলুর রহমানকে। পার্বত্য চট্টগ্রাম এবং রংপুর বিভাগে অবস্থিত ক্যাম্পগুলি ভেঙে ফেলার জন্য বাংলাদেশি নিরাপত্তা বাহিনী কর্তৃক কোনো স্পষ্ট প্রচেষ্টার লক্ষণ দেখা যায়নি খলিলুর রহমান ফিরে আসার পরেও, ভারতীয় প্রেসক্রিপশনের পরেও। তবে গতকাল 24 নভেম্বর ত্রিপুরা সংলগ্ন কুমিল্লা জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট এমন একটি ক্যাম্প ধ্বংস করার চেষ্টা করে, যা ইঙ্গিত দেয় যে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সতর্কতামূলক বক্তব্য খলিলুর রহমানের ওপর কিছুটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে আরো আকর্ষণীয় বিষয় হলো যে খলিলুর রহমানের দোহা সফর, যা গত বছরের আগস্টে বাংলাদেশের শাসন পরিবর্তনে ভূ রাজনৈতিক প্রভাব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণকারী মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান আমি শুরুতেই বলেছি। চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে খলিলুর রহমান দোহায় 3 বার সফর করেছেন। তবে এই সফরের ফলাফল এবং সেখানে তিনি মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেছেন সে সম্পর্কে ঢাকা থেকে খুব একটা স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে QR639 প্রথম দফায় সফর করেন। সরকারি সফর হিসেবে বিবেচিত খলিলুর রহমান কাতারের রাজধানীতে মার্কিন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং তাদের কাছ থেকে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে ব্রিফিং নেন বলে জানা গেছে। মে মাসে দোহা সফরের কয়েকদিন আগে ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসনও ওয়াশিংটন ডিসিতে যাওয়ার আগে কাতারের রাজধানীতে ছিলেন। খলিলুর রহমান 26 জুলাই দোহায় ছিলেন, যেখানে তিনি আবার মার্কিন কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং 5 আগস্ট ঢাকায় ফিরে আসেন। দোহায় তার তৃতীয় সফর ছিল 28 আগস্ট। পরের দিন তিনি ঢাকায় ফিরে আসেন। তিনি রোহিঙ্গা রাখাইন মধ্যস্থতার কৌশল তৈরির জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে একটি বৈঠকে অংশ নিতে দোহায় ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দোহা থেকে ফিরে আসার পরপরই খলিলুর রহমান 3 সেপ্টেম্বর থেকে 2 দিনের বেইজিং সফরে যান। খলিলুর রহমান আসলে দৌড়াচ্ছেন, বিশেষ করে কূটনৈতিক বিষয়গুলো এবং মার্কিন সমন্বয় সাধন করে যাচ্ছেন। এমনকি সর্বশেষ দেখলেন যে ভারতীয় সমন্বয় সাধনও করে যাচ্ছেন খলিলুর রহমান। মার্কিন পরামর্শ বুদ্ধি করতেই দোহাতে গেছেন বলে ধারণা করা হচ্ছে। কিছু পরিবর্তন দিল্লি থেকে ফিরে আসার প্রায় 5 দিন হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেল। এখনো পর্যন্ত বাংলাদেশে যে খুব একটা গুণগত পরিবর্তন হয়েছে, দিল্লির প্রেসক্রিপশন যে শুনেছে এটি এখনো পর্যন্ত দৃশ্যমান নয়। তবে গতকালকে ত্রিপুরা সংলগ্ন একটি ঘাঁটি, জঙ্গি ঘাঁটি সেনাবাহিনীর গুড়িয়ে দেওয়া, এটি কিছুটা ইতিবাচক বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে। এখন খলিলুর রহমান দোহা থেকে ফিরে আসার পর আরো কি কি ঘটে সেগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। আসলে সত্যিকার অর্থে আমরা যেভাবে আশা করেছিলাম একটা পরিবর্তন হবে হয়তো, যে ভারত থেকে খলিলুর রহমান ফিরে আসবার পরে, এখনো পর্যন্ত আমি এই কথাগুলো বললে অনেকে হতাশ হয়ে যান। না, হতাশার কিছু নেই, কাজ চলছে। তবে আজকেও এখনো
চূড়ান্তভাবে বলার সময় আসেনি যে মার্কিন চলে যাচ্ছে, ইউনূস চলে যাচ্ছে। অনেকে বলবেন হ্যাঁ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখনো কাজ চলছে, এখনো চলমান। ভারত কাজ করছে, মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে, বাংলাদেশ সরকারের এই যে নেগোসিয়েট করেন যিনি খলিলুর রহমান, তিনিও কাজ করছেন, দৌড়ে বেড়াচ্ছেন। কাল দিল্লি তো আজকে দোহা, এই করে বেড়াচ্ছেন। কাজেই চূড়ান্ত সমাধানের জন্য হয়তো আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। এর মধ্যে নয়াদিল্লি সফরে আসছেন ভ্লাদিমির পুতিন, রাশিয়ান প্রেসিডেন্ট। নানান ঘটনা আছে, এই ঘটনাগুলোর জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। হতাশ হওয়া যাবে না, পরিবর্তন সুনিশ্চিত বাংলাদেশের, এটি সময়ের ব্যাপার। কারণ একটা দেশ কতটা ব্যর্থ হলে আর পরিবর্তন হতে পারে? কারণ আজ থেকে 1.5 বছর আগেও মানুষ দেখেছে বাংলাদেশকে, আজকে 1.5 বছর পরে দেখছে। ব্যর্থতার তো একটা লিমিট আছে, লিমিট ক্রস করে গেছে। কাজে পরিবর্তন আসন্ন, আমরা অপেক্ষা করি।